ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে নতুন একটা ক্লাস আলোচনা হবে, যেখানে বেশ কিছু কোশ্চেন রয়েছে। যে ক্লাসে আমি গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখো কি রয়েছে। ফার্স্ট কোশ্চেন রয়েছে, ওরাইজা স্যাটিভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম? প্রথমত এটা কোন পরীক্ষায় দিয়েছে দেখতেই পাচ্ছ, কেপির পরীক্ষাতে দিয়েছিল, এটা কনস্টেবলের পরীক্ষায়। তো এখানে আমাদের নামটা দিয়েছে ওরাইজা স্যাটিভা। প্রথমত যদি বলা হয় এটার বিজ্ঞানসম্মত নাম, এটা একটা বিজ্ঞানসম্মত নাম কার? গম, আম, ভুট্টা, ধান। তাহলে এটার আনসার আসবে, মনে রাখবে, ধান। তাহলে এবার যদি আমাদের কোশ্চেন হয় বাদবাকি যেগুলো রয়েছে, যেমন প্রথমটা রয়েছে গম। গমের যদি বলা হয় বা হুইটের যদি বিজ্ঞানসম্মত নাম, তাহলে মনে রাখবে ট্রিটিকাম অ্যাস্ট্রিভাম। তেমনি আমের যদি বলা হয় তাহলে মনে রাখবে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এবং ভুট্টার যদি বলা হয় জিয়া মেজ। কি কি বললাম? ভুট্টারটা বললাম জিয়া মেজ, এটা হলো ভুট্টার বিজ্ঞানসম্মত নাম। আর আমের যদি বলা হয় তাহলে মনে রাখবে ম্যাঙ্গিফেরা 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 ইন্ডিকা, এটা হলো আমের। আর তোমার যদি বলা হয় গমেরটা কি বললাম? গমেরটা মনে রাখবে ট্রিটিকাম অ্যাস্ট্রিভাম। পরের কোশ্চেনে আসি। 1853 সালে প্রথম রেলপথ নিম্নলিখিত কোন রাজ্যে স্থাপিত হয়েছিল? এটা হলো ভারতবর্ষে প্রথম যে রেলপথ চালু হয়েছিল 1853-তে। তো সেটা আমাদের ভারতের কোন রাজ্যে চালু হয়েছিল? প্রথমত 34 কিলোমিটার। কত কিলোমিটার? এটা আমরা বলি 34 কিলোমিটার অথবা 21 মাইল। একটা ব্রডগেজ লাইন প্রথম ভারতবর্ষে চালু করা হয় এবং ভারতের কোথা থেকে? বোম্বে থেকে থানে পর্যন্ত এই রুটে এটা চালু করা হয়। কোথা থেকে বললাম? বোম্বে থেকে বোম্বে টু থানে, এই রুটে প্রথম এটা চালু করা হয়। তাহলে বোম্বে টু থানে এই যে রুটটা, এটা কোন রাজ্যের মধ্যে পড়ে? তাহলে রাজ্যের নাম মহারাষ্ট্র, যেখানে এটা প্রথম চালু করা হয়। এবং এটা এক্সাক্ট ডেট যদি বলা হয় তাহলে মনে রাখবে 16 এপ্রিল 1853-তে এই ট্রেনটা প্রথম চালু করা হয়। এবং যেখানে তিনটে মানে স্টিম যে লোকোমোটিভ, সেই স্টিম লোকোমোটিভের সাহায্যে এই ট্রেনটাকে চালু করা হয়েছিল বা চালানো হয়েছিল। তিনখানা স্টিম লোকোমোটিভ ব্যবহার করা হয়েছিল সেই সময়ে। তাদের নামগুলো কি ছিল? যেমন একটার নাম ছিল সাহিব, একটার নাম ছিল তোমার সিন্ধ, এবং তৃতীয়টার নাম ছিল তোমার সুলতান। এগুলো হলো ওই লোকোমোটিভ গুলোর নামগুলো দেওয়া হয়েছিল। ওকে। আর এই সময় ভারতবর্ষে মানে আমাদের যদি বলা হয় গভর্নর জেনারেল কে ছিল? গভর্নর জেনারেল, তাহলে মনে রাখবে লর্ড ডালহৌসি। ইনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে ভারতবর্ষে রেলওয়ে ব্যবস্থার উন্নতির পেছনে এনার একটা বড় ভূমিকা ছিল। কি? লর্ড ডালহৌসি। আর এই লর্ড ডালহৌসিকে আমরা কি বলে থাকি? ভারতে রেলওয়ে জনক বলা হয়ে থাকে। এই ভদ্রলোককে বলা হয় কি নাম? লর্ড ডালহৌসিকে বলা হয়। আর ইনি কত থেকে কত পর্যন্ত ছিল? 1848 থেকে 1856 এই সময়তে তিনি গভর্নর জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছেন। এবার যদি কোশ্চেন করে তাহলে আমাদের কলকাতাতে প্রথম বা ওয়েস্ট বেঙ্গলে প্রথম এটা চালু হয়েছিল কবে? তাহলে মনে রাখবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কারা চালু করেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা কবে চালু করেছিল? 15ই আগস্ট 1854, অর্থাৎ 15 আগস্ট 1854 তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ ইআইসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম চালু করেছিল কোথা থেকে? হাওড়া থেকে মনে রাখবে হুগলি পর্যন্ত প্রথম যে রেল চালু করা হয় আমাদের রাজ্যে বা ওয়েস্ট বেঙ্গলে, এটা প্রথম চালু হয়েছিল হাওড়া থেকে হুগলি। তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1854 15 আগস্ট প্রথম এটা চালু হয়েছিল। এবং সেই সময় যে স্টপেজ গুলো ছিল বালি, শ্রীরামপুর, চন্দননগর, এগুলো তোমার স্টপেজ
ছিল সেই রুটে। পরের কোশ্চেন কি বলেছে, বলছে কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। দেখো ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে, আমাদের যদি বলা হয় তাহলে মনে রাখবে আহমেদাবাদ শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে। ওকে, আহমেদাবাদ শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। এর পেছনে অনেক কারণ আছে। ইংল্যান্ডের ম্যানচেস্টারের সঙ্গে এই আহমেদাবাদ শহরকে তুলনা করা হয়ে থাকে। ওকে, আর মনে রাখবে এই আহমেদাবাদ শহরটি যদি বলা হয় কোন নদীর তীরে, তাহলে মনে রাখবে সবরমতী। আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে? সবরমতী নদীর তীরে অবস্থিত। কি? সবরমতী। এবং এই আহমেদাবাদ হলো ভারতবর্ষের প্রথম শহর যেটাকে কিনা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হিসাবে ঘোষণা করেছে। ঠিক আছে, তো মনে রাখবে আহমেদাবাদ হলো ভারতের প্রথম শহর যাদেরকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হিসাবে অ্যানাউন্সমেন্ট করে। ফার্স্ট সিটি হলো ভারতবর্ষে। পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন বলছে টোকিও অলিম্পিকে পদকজয়ী লাভলিনা বরগোহাইন কোন রাজ্যের বাসিন্দা? প্রথমত এই লাভলিনা বরগোহাইন ইনি কোন খেলার সঙ্গে যুক্ত সেটাও আমাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা বলবো, সবই আলোচনা করব। প্রথমত এই লাভলিনা ইনি মনে রাখবে কোথাকার বাসিন্দা? ইনি হলেন মুখিয়া। কি জায়গাটার নাম বললাম? মুখিয়া, অর্থাৎ এটা ছোট্ট জায়গা। ঠিক আছে, তবু আমি এখানে উল্লেখ করে দিলাম। ঠিক আছে, কারণ বড় জায়গা বললে আমরা বলতেই পারতাম। তো যাই হোক, মুখিয়া এটা কোথায়? বারপাথার। এবং এটা হলো আসামের গোলাঘাট। এটা হলো কোথায়? তোমার আসাম। ঠিক আছে, তার মানে আমাদের যদি কোশ্চেন করে অ্যাকচুয়ালি উনি কোথায় বাসিন্দা এরকমও বলতে পারো, গোলাঘাট আসাম, অথবা পুরো অ্যাড্রেসটা বললে মুখিয়া বারপাথার গোলাঘাট আসাম, যেখানকার উনি বাসিন্দা বা ওখানে উনি জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে, এবং ইনি কত কেজি বিভাগে অংশগ্রহণ করেন? মনে রাখবে 75 কেজি বিভাগে ইনি অংশগ্রহণ করেন। কে? এই লাভলিনা। এবং ইনি বেশ কিছু পুরস্কারও পেয়েছেন বক্সিং এ। যেমন 2020 টোকিও অলিম্পিক উনি ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। তেমনি 2023 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তিনি গোল্ড মেডেল পেয়েছেন। তো কোশ্চেনটা হলো ইনি কোন রাজ্যের বাসিন্দা? তাহলে অলরেডি উত্তর তো পেয়ে গিয়েছি আমরা। ইনি কোন রাজ্যের বাসিন্দা? আসাম রাজ্যের বাসিন্দা। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, বক্সা বাঘ সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? প্রথমত দেখো এই যে বক্সা, প্রথমত এটা কোন জেলা? মনে রাখবে আলিপুরদুয়ার জেলাতে অবস্থিত। এবার কোশ্চেন হতে পারে এই আলিপুরদুয়ার জেলা পাশ দিয়ে কোন নদী বয়ে গেছে? তাহলে মনে রাখবে এই আলিপুরদুয়ার জেলার পাশ দিয়ে কালজানি নদী বয়ে গেছে। এবং এই আলিপুরদুয়ার জেলা প্রথমত আগে জলপাইগুড়ির মধ্যে ছিল, কিন্তু 2014 সালে এটা নতুন একটা জেলা হিসাবে গঠন হয়। নতুন জেলা হিসেবে কবে গঠন হয়েছিল? 2014 সালে। আর এটা কোন নদীর পাশে? এইটা মনে রাখবে কালজানি নদীর পাশে এটা একটা শহর। তাহলে আমাদের যদি কোশ্চেন করে আলিপুরদুয়ার শহরটি কোন নদীর তীরে? কালজানি নদী। আর এই বক্সা যে বাঘ সংরক্ষণ প্রকল্প এটা কোন জেলাতে অবস্থিত? আলিপুরদুয়ার জেলায় তোমার অবস্থান বা অবস্থিত। পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, 2020 টোকিও অলিম্পিকে জ্যাভলিনে স্বর্ণ পদকজয়ী নীরাজ চোপড়া কোন স্থানের অধিবাসী? প্রথমত নীরাজ চোপড়া কোন খেলার সঙ্গে? তাহলে এখানে দেখো দেয়াই আছে জ্যাভলিনের সঙ্গে উনি যুক্ত। কোন খেলা? জ্যাভলিনের সঙ্গে যুক্ত। অনেকে এটাকে অন্য নাম হিসাবেও বলে, ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সঙ্গে যুক্ত হিসাবেও বলে থাকে, বাট অ্যাকচুয়াল যদি বলা হয় কোন খেলা? জ্যাভলিন। তো ইনি জ্যাভলিনের সঙ্গে যুক্ত। এবার কোশ্চেনটা হচ্ছে ইনি কোথাকার বাসিন্দা? তাহলে মনে রাখবে ইনি নীরাজ চোপড়া ইনি হরিয়ানার বাসিন্দা। হরিয়ানার অ্যাকচুয়াল জায়গাটার নাম হলো খান্দরা। এই জায়গাটার নাম খান্দরা। এবং এটা কোথায়?
পানিপথ। এখানে অ্যাড্রেস অনুযায়ী পানিপথ আনসার আসবে, বাট এই খান্দ্রা হলো পানিপথে, হরিয়ানা। ওকে, এটা হলো তার অ্যাড্রেস বা যেখানকার উনি বাসিন্দা। ইনি কোন খেলা বললাম, আর মনে রাখবে ইনি বর্তমানে ইন্ডিয়ান আর্মির সঙ্গে যুক্ত, এবং ইন্ডিয়ান আর্মির কোন ইউনিট, রাজপুতনা রাইফেলসের সঙ্গে ইনি যুক্ত রয়েছেন। আর ইনি অলরেডি তার কেরিয়ারে যদি বলা হয় মোট গোল্ড পেয়েছে কতগুলো, এখনো পর্যন্ত সমস্ত খেলা মিলিয়ে 10খানা গোল্ড পেয়েছে, 6টা সিলভার পেয়েছে, এবং 2020 টোকিও অলিম্পিকে, 2020তে যে টোকিও অলিম্পিক হয়েছিল, তো সেই অলিম্পিকে ইনি কি মেডেল পেয়েছিল, গোল্ড মেডেল। আর এবছরে যেটা হলো 2024-এ প্যারিস অলিম্পিকে, এই অলিম্পিকে ইনি কি মেডেল পেয়েছে, তাহলে মনে রাখবে সিলভার মেডেল পেয়েছেন কে, এই নীরাজ চোপড়া। পরের কোশ্চেন বলছে হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিল। দাদামণি কাকে বলা হতো, মনে রাখবে দাদামণি বলা হয় অশোক কুমারকে বলা হয়ে থাকে, এবং এটা বহু পরীক্ষার কিন্তু কোশ্চেন যে দাদামণি কাকে বলা হয়। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, 2025 সালে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে। প্রথমত 2025-এ মহিলাদের যে বিশ্বকাপ, এটা কোথায় অনুষ্ঠিত হবে, মনে রাখবে ভারতে এটা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, এটা হলো 50 ওভারের যে মেয়েদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, সেটার কথা উল্লেখ করা হয়েছে। তো এটা 2025-এ কোথায় হবে, ভারতে অনুষ্ঠিত হবে। তাহলে এর আগেরটা যদি বলি কবে হয়েছে, মনে রাখবে 2022 সালে লাস্ট মেয়েদের যে খেলাটা হয়ে গেছে, এবং এটা কোথায় হয়েছে, এটা হয়েছে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল। এবং এখানকার উইনার টিম কারা ছিল, মনে রাখবে অস্ট্রেলিয়া ছিল, আর রানার্স টিম তোমার কে ছিল, ইংল্যান্ড ছিল রানার্স টিম। ঠিক আছে, লাস্ট যে মেয়েদের ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে রেজাল্ট এবং ভেন্যুটা বললাম, আর 25-এরটা বললে ভারতে অনুষ্ঠিত হবে। পরের কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, বলেছে অলিম্পিকের প্রতীকে 5টি রঙের যে রিংয়ে কোনটি এশিয়া মহাদেশকে প্রতিনিধিত্ব স্বরূপ, বা কোনটা এশিয়া মহাদেশকে বোঝানো হয়। দেখো এখানে 3টে ধরনের বলা হয়েছে এখানে, তো পাশে নিচে শালগুলোও দেয়া আছে। প্রথমত এই যে রিংগুলো দেখতে পাচ্ছ 5টা রিং, এটা কখন ছিল, 1913 থেকে 1986 বা 1986 পর্যন্ত এরকম ছিল এগুলো। পরে 86-এর পর যা চেঞ্জ হয়ে 2010 পর্যন্ত এটা হয়, এবং 10-এর পর থেকে বর্তমানে এটা রয়েছে। তো যাই হোক, আমাদের যদি প্রত্যেকটা রিং ইকুয়াল টু কোন মহাদেশগুলোকে বোঝানো হয়, প্রথমত ব্লু কালার ইকুয়াল টু, আমরা যদি বলি কোন মহাদেশকে বোঝানো হয়, ঠিক আছে, দেখো ব্লু কালার ইকুয়াল টু, মনে রাখবে ইউরোপ মহাদেশকে বোঝানো হয়। কোন মহাদেশ, ইউরোপ। ইয়েলো যদি বলা হয়, এই ইয়েলোটা হলো এশিয়া মহাদেশ, ইয়েলো হলো এশিয়া মহাদেশ। আর ব্ল্যাক হলো আফ্রিকা মহাদেশকে বোঝানো হয়। রেড বললে আমেরিকা মহাদেশকে বোঝানো হয়। আর গ্রিন হলো তোমার অস্ট্রেলিয়া বা ওশিয়ানিয়া মহাদেশকে বোঝানো হয়ে থাকে। তাহলে আমাদের এখানে কোশ্চেনটা কি দিয়েছে, আমাদের এখানে কোশ্চেনটা দিয়েছে এশিয়া মহাদেশকে বোঝানোর জন্য কোন রংটাকে আমরা ব্যবহার করে থাকি, তাহলে আনসার আসবে ইয়েলো বা হলুদ কালার। তাহলে আরেকবার রিপিট করছি আমি, ব্লু কালার বললে ইউরোপ, ব্ল্যাক বললে আফ্রিকা, রেড বললে আমেরিকা, ইয়েলো বললে এশিয়া, এবং গ্রিন কালার বললে অস্ট্রেলিয়া মহাদেশকে বোঝানো হয়। এটা হলো প্রত্যেকটা মহাদেশকে রিপ্রেজেন্ট করে এক একটা রং। তাহলে এইগুলো বাদবাকিগুলো আশা করি তোমরা পারবে। নেক্সট কোশ্চেন বলছে পশ্চিমবঙ্গে রাজ্য পশু কি। এই কোশ্চেনটা আমাদের বহু পরীক্ষায় এসেছে, তো মনে রাখবে এটা পশ্চিমবঙ্গের যে স্টেট অ্যানিমাল হিসাবে কোনটাকে আমরা বলে থাকি, মনে রাখবে মেছো বিড়ালকে বলা হয় পশ্চিমবঙ্গের রাজ্য পশু হিসাবে, এটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, তো এই হলো আজকে আমাদের কোশ্চেন আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি তোমার এখান থেকে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে কমেন্ট বক্সে। আর আমি ডিসেম্বরের 1 তারিখ থেকে নতুন একটা ব্যাচ চালু করছি স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে অনলাইনে। যদি তোমাদের কারোর আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে যোগাযোগ করতে পারো। সকলে ভালো থেকো, বাই, টাটা।